সুপ্রভাত জানিয়েই ব্লগটা শুরু করছি। কথাটা সত্যি, কারণ এখন অনেক সকাল, কিন্তু যখন আপনারা ব্লগ দেখবেন তখন সুপ্রভাত থাকবে না। কিন্তু কি করা যাবে, শুরু যখন ব্লগ সকালেই হয়েছে তখন সুপ্রভাতই জানাতে হয়। আজকে আমার মেয়ের পরীক্ষা, পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 1। আজকে চতুর্থ পরীক্ষা। ওদের তো এখন 6টা সাবজেক্ট, আজকে 4 নম্বর সাবজেক্টের পরীক্ষা। খুব একটা পছন্দের বিষয় তার নয়, কিন্তু তবুও আজকে তার পরীক্ষা এবং ব্যাপারটাকে নিয়ে সে একটু টেনশানই আছে। এই যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে অপছন্দের এবং টেনশনের সাবজেক্ট আজকে তার আইপি, ইনফরমেশন প্র্যাকটিস। যাই হোক, ও তো ম্যাথস নেয়নি, সায়েন্স নিয়েছে, কিন্তু পিসিবি নিয়েছে। এখন ম্যাথসের জায়গায় স্কুল থেকে এই সাবজেক্টটা ওদেরকে নিতে বলা হয়েছে। তো ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। খুব একটা এনজয় না করলেও সাবজেক্টটা পড়াশুনোটা কিন্তু মোটামুটি করছে। আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে, মানে ভোর থেকে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা কম, কিন্তু টোটো রিক্সার একটু অমিল থাকায় একটুখানি দাঁড়িয়ে থাকতে হলো। তারপর যা হোক একটা পেয়ে ওর বাবা ওকে পৌঁছে দিতে গেল হাতিমোড়েতে। আর আমার বারান্দা বাগান যথারীতি অনেকগুলো ফুল ফুটেছে, তবে জবা ফোটেনি আজকে। তবে কালকে ফুটবে দুখানা, কমলা জবাও ফুটবে, গোলাপি জবাও ফুটবে। আর আমার সাদা জবা ফোটা বন্ধ করে দিয়েছে, সেটার এখন একটু ডালপালা ছড়ানোতে মন। কিছুদিনের মধ্যে সেগুলো থেকে হয়তো বা কুঁড়ি আসবে। তবে যখন যেটা হওয়ার তখন সেটা হবেই। কি ফুল হচ্ছে কি ফুল হচ্ছে না অতটা গুরুত্ব দিচ্ছি না। শেষ পর্যন্ত আমার বারান্দা বাগানটাতে সবুজ রং হয়েছে, গাছ দিয়ে ভরে গেছে, এইটাই আমার কাছে অনেক বেশি আনন্দের। আর এই যে আমার বারান্দা বাগানের প্রথম ফসল হয়েছে, দুখানা টুস করছে টমেটো। সেগুলো টমেটো সাইজ খুব একটা হয়নি, দেখতে চেরি চেরি হলেও আসলে ব্যাপারটা টমেটো। আর আগের দিন ওই যে কর্পূর ধরিয়েছিলাম না, এই গাছগুলোতে ক্ষতি হয়ে যেত, সেই জন্য এইগুলো আমি ওই মগের মধ্যে ভরে দিয়েছিলাম। স্পাইডার প্ল্যান্ট যেগুলো ঝুলছে, আগের সপ্তাহেতে যখন আমি কর্পূর জ্বালিয়েছিলাম তখনও কিন্তু ব্যাপারটা এত বড় হয়নি, মগেতে ভরে রাখবার দরকার হয়নি। এই সপ্তাহে সেটা হলো। আমাদের না ফ্যানটা খুব নোংরা হয়েছে জন্য মামুনিকে আমি আগের দিন বলেছিলাম যে মামুনি পরের দিন কিন্তু তাড়াতাড়ি আসবে, কোনোভাবেই কিন্তু কোনো ফাঁকিবাজি করবে না, আমি কিন্তু ফ্যান ঝাড়বো। এবং কেবলমাত্র আমাদের বেডরুমের 2টো ফ্যানই এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই 1.5-2 মাসের মধ্যেই ঝুল পড়ে যায়। ঝুল শুধু একটু আধটু পড়ে না, রীতিমতো পড়ে, পুরো হয়ে যায়। তা মেয়েটা এমনি কিন্তু লক্ষ্মী, ওই একটা পিছুটান আছে, সেটা তো খুব স্বাভাবিকভাবেই সন্তানের জন্য মায়েদের থাকে। আজকে দেখুন কীরকম সিনসিয়ার। তার মা কিন্তু খুব অসুস্থ, মামনের মা একাদশীদি, যিনি আগে আমাদের বাড়িতে কাজ করতেন, তাকে আজকে সিভিল হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ওপিডিতে নিয়ে যাওয়া হয়েছে। তো আজকে সে মায়ের সাথে যায়নি। সে তো একমাত্র কন্যা, পুত্র 2টি আছে, কিন্তু মেয়েদের দয়ামায়া তো বাবা মার প্রতি অনেক বেশি থাকে। আজকে সে বলেছে আজকে মা আমি যেতে পারবো না, আজকে মামি আমাকে বলেছে যে কোনোভাবেই দেরি করা যাবে না, তাই জন্য মা তুমি একাই যাও, আজকে আমি মামির বাড়ির কাজটা করব। একাদশী দিয়ে একা একা গেছে ডাক্তার দেখাতে। আমি সেটা শুনে আবার বললাম যে বাবু এইটা ঠিক হয়নি, তুমি যদি আমাকে পরের দিন এসে বলতে যে মামি আমার দেরি হয়ে গেল কারণ মাকে ওপিডিতে দেখিয়ে ফিরতে আমার দেরি হলো, তাহলে আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলতাম না। তো সে বললো যে ঠিক আছে মামি, একটা দিন হয়ে গেল। ঠিক আছে হয়ে গেল, কিন্তু আমি এইটুকুই বলছি যে আমাদের কথার গুরুত্ব মেয়েরা ঠিক কীরকমভাবে দিয়ে থাকে। কিছু কিছু কারণ থাকে মানুষকে ভালোবাসার, মানুষের উপর ভরসা করার, এইটা হচ্ছে তার অন্যতম কারণ। সৌভাগ্যক্রমে এই মুহূর্তে আমাদের 3জন যে কর্মসহায়িকা রয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি, শারীরিকভাবে মানসিকভাবে আমরা মানে বাড়ির কেউই খুব একটা ভালো নেই। আজকে আমার শাশুড়ি মার মৃত্যুদিন, 3 বছর হয়ে গেল। 2021-এ তিনি পরলোকগতা হয়েছেন। আজকের দিনেই, আজকে বিকেল 5টার সময় তার পরলোকগতি প্রাপ্তি তিনি হয়েছিলেন। রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলে, কিন্তু কোনো কোনো কথা যত নির্মমভাবে মানুষের লেগে যায় না, সেগুলো আজকের দিনটা হচ্ছে সেটারই প্রমাণ। একটু রাগ হলে আমার শাশুড়িমা প্রায় দিনই বলতেন আমি যেদিন মরবো সেদিনকেও এই লোকটা পায়েস খাবে বসে বসে। আপনাদিকে আলপনা, আমি যেদিন মরবো সেদিন একে কাকুকে পায়েস করে দিবি, তো তোর কাকু বাটি থেকে চামচ দিয়ে তুলে তুলে পায়েস খাবে। দেখুন, সারা বছরে 365 দিন, তার মানে 364 দিন নয়, যেদিন আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন সেদিনই তার মৃত্যুদিন। মানে ভগবান কখন যে কোন কথায় ওপরে বসে বসে বলে দেবেন তথাস্তু, সেটা আমরা কেউ জানি না।
মাঝখান থেকে আমার শ্বশুরমশাইয়ের আজকের দিনটা একটু খারাপ যায়, কিন্তু বুম্বা দাদা এই ব্যাপারটাতে একটু মানে বলেছে যে বাবা বছরের পর বছর এই জিনিসটাকে ধরে রাখলে চলবে না। এটা ঠিক যে সেদিন এই ব্যাপারটা ঘটেছে, কিন্তু তোমাকেও এবার এই জায়গা থেকে বেরোতে হবে। আজকে না ওনার খুব খারাপ দিন, মানে উনি ভীষণ দুঃখিত সারা দিন ধরে। তা আমাদের আজকে সারাদিন উপন্যাস হচ্ছে, ব্লগ তো সেরকম খুব একটা করা হচ্ছেই না। দুপুরেরও ভীষণ মন খারাপ, সকালবেলা খুব মন খারাপ নিয়ে এসে স্কুলে গেছে। আজকের দিনটাই এইরকম আর কি। তো বুম্বাদার অনুরোধে গেল কালই পায়েস হয়ে গেছে। বাবাকে বলেছে যে বাবা তুমি গেল কাল পায়েসটা খেয়ে নাও, আজকের দিনে আর কিছু, যদিও তার তো তিনিও ডায়াবেটিক হয়ে গেছেন, তারও আর পায়েসটা সেরকমভাবে হয় না, কিন্তু তবুও 1 চামচ আর কি, যেটা আমার শাশুড়িমা থাকাকালীন হতো সেটাই। আজকের দিনটায় আমাদের তেমন স্পেশাল কিছুই নেই। আমি ব্যক্তিগতভাবে ওই মৃত যে মানুষ তার গলায় মালা দেওয়া এগুলো আমার একদম ভালো লাগে না, কিন্তু বুম্বাদা বলেছে যে আজকে কয়েকটা মালা নিয়ে এসে একটু ফুল টুল দিয়ে তো দেখা যাক, মানে যতই হোক মানুষটা তো ছিলেন, আজকের দিন থেকে তিনি হঠাৎ না হয়ে যান। তো এই আর কি আপাতত। তো মেয়ে আসার অপেক্ষা করছি। আজকে তার পরীক্ষা আছে, একটু কঠিন সাবজেক্ট আর কি, তার জন্য লাগছে, জানি না কেমন দেবে। সে ফেরত আসলে পরে তাকে নিয়ে যখন বেরোবো তখন, কারণ আজকে তার টিউশন আছে, তখন একবারে সমস্ত জিনিসপত্র যেগুলো কেনার সেগুলো কিনবো এবং তারপর তখনই ব্লগটা করবো। মাঝখানের সময়টায় আজকে বুঝতেই পারছেন তো দিনটা খুব একটা সাধারণ দিনের ব্লগ আজকে আর হবে না। মেয়েকে নিয়ে যখন বেরোবো তখন আবার আপনাদের সামনে আসছি। ফেরার সময় একটু ফুল কিনে আনবো, সে তো বললামই। বুম্বাদা আজকের দিনটা একটু থমকে গেছে, মুখে কিছু বলছে না। এক তো হচ্ছে বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, তারপরে আবার টুপুরের পরীক্ষাটাও যে খুব একটা সুবিধের হয়েছে তা নয়, কিন্তু যাই হোক সেটা কিছুটা প্রত্যাশিত ছিল। তবে এটা ঘটনা যে ইমপ্রুভ করে যাবে, যেই মুহূর্তে ওর কোনো একটা ব্যাপারে আমি এবং বুম্বাদা পুরো দমে পড়ে যাব, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপারটা ইমপ্রুভ করবে। এবারে আইপির মধ্যে আমাকে বুম্বাদাকে দুজনকেই একটু ডাইভ দিতে হবে। তো যাই হোক আপাতত ওকে নিয়ে বেরোচ্ছি। একটু তাড়াবাগিস মেয়ে তো, তার একটু রাগ হয়ে গেছে। এখন সে একটানা 4 ঘন্টা টিউশনে পড়তে যাচ্ছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি একই সাথে। মানে প্রথম 1.5 ঘন্টা খানিক ফিজিক্স পড়বে, তারপর 2 ঘন্টা ধরে পড়বে কেমিস্ট্রি। তো ফিরতি পথে হয়তোবা বুম্বাদা ওকে নিয়ে আসবে। তো আমি তার একটু মগজ ধোলাই করতে করতে যাচ্ছি। কী বিষয়ে মগজ ধোলাই সে আর না হয় নাই বা বললাম। মা মেয়ের মধ্যে কত কথাই যে হয়, সবসময় যে সব কিছু মনেও থাকে তা নয়। এই সময়টা সত্যি কথা হচ্ছে কী নিয়ে যে কথা হচ্ছিল সেটা ভয়েস ওভার দিতে গিয়ে ঠিক ঠাউর করতে পারছি না। মানে অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল। আমি যদি ভয়েসগুলোকে শুনি, মানে রেকর্ডিংয়ে যেখানে তুলেছি সেগুলোর মধ্যে তো রয়েইছে, কিন্তু ভয়েস ওভারটা করছি আমি পরের দিন, অর্থাৎ যেদিন আপনারা ব্লগটা দেখবেন সেই দিন। কিন্তু আগের এডিটিংটা করে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়। কাজে আমার এখন এই মুহূর্তে বসে খুব একটা মনে পড়ছে না যে আমি কী নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তবে বেচাটির মুডটা একটু খারাপ, কারণ পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, এটা আমার মনে আছে। তো যাই হোক, ওকে না ওর বাবা কয়েকটা বাংলা বই কিনে দিয়েছে। আমার এখন মনে পড়ছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম, বাবু বইগুলো পড়িস, সারাক্ষণ শুধু পাঠ্য পড়ে যাচ্ছিস। তো মেয়ের বক্তব্য, মা সময় কোথায় পাচ্ছি বই পড়বার, গল্পের বই পড়ার, যদি সময় পেতাম তাহলে আমি পড়তাম, আমার নিজেরও পড়তে ভালো লাগে। এই একটা কথা হয়েছিল, এইটুকু বুঝতে পারছি। তো যাই হোক আপাতত একজন টোটোওয়ালা ভদ্রলোকের সাথে গেলাম, তার সাথে করেই আবার হাতিমোড় পর্যন্ত এলাম, কারণ হাতিমোড়েতে সমস্ত ফুলের দোকানগুলো সব রয়েছে। এছাড়াও আমার শ্বশুরমশাই বলে দিয়েছিলেন বড় মামার জন্য একটু চা নিয়ে যেতে, মানে বড় মামা মানে আমার আসানসোলের বড় মামা শ্বশুরের জন্য ওই মকাই বাড়ি চা, সেটা উনি অর্ডার দিয়ে গেছিলেন, সেটা একটু নেওয়ার জন্য। প্লাস উনি নিজে যে রোজকার দিনের ব্যবহার করেন যে চাটা, সেই পাতাটা না একটু অর্ডার দিতে হয়, ওটা নিয়মিত পাওয়া যায় না। তো যাই হোক সেটা অর্ডার ছিল, কিন্তু সেটা পাওয়া গেলেও ওই মকাই বাড়িটা ওরা পরের দিন সন্ধেবেলায় দিতে পারবে। তো এখন শিলিগুড়ি কলেজে সামনে দিয়ে যাচ্ছি, আর শিলিগুড়ি কলেজের একটা ব্যাপার হয়েছে জানেন তো, এদের এখন ইউনিফর্ম করে দিয়েছে। মানে বাচ্চারা স্কুল ড্রেস পরে পরে ক্লান্ত হয়ে ভাবে যে কলেজে এসে একটু স্টাইল করব, কলেজেও সেই ইউনিফর্ম, আর সেটা না হলে ওরা অ্যাটেন্ডেন্স পায় না। তো আসলে সেটা করে একদিক থেকে ভালোই হয়েছে, কারণ বেশ কিছু বৈষম্যমূলক পোশাক অনেকেই পরতেন। ছোট বড় পোশাকের ধার ধারছি না বা সেই প্রসঙ্গে কিছু বলছি না, কেউ হয়তো একই ক্লাসে পড়ে, সে খুব এক্সপেন্সিভ কিছু জামা কাপড় পরছে, আবার কেউ হয়তো ভীষণ সাধারণ। ওই জায়গায় একটা বৈষম্য তৈরি হতো জন্য একদম সবাই একরকম পোশাক। তো যাই হোক হাতিমোড়ে চলে এলাম। আমার শাশুড়িমা খুব গোলাপ ভালোবাসতেন, লাল গোলাপ, তার জন্য একটু লাল গোলাপ নেব, আর নেব হচ্ছে কয়েকটা মালা। আমি না এই রকম ভাবে মানে আমি একদম নিতে পারি না যে মৃত বা মৃতার গলায় ফুল, মানে এই জিনিসটা আমি একদম
মানে সহ্যই হয় না। কিন্তু বুম্বাদা যেহেতু আজকে বলেছে সেহেতু আজকে আমি নিয়ে যাব। যতই হোক শাশুড়ি মা আমার হাজব্যান্ডের মা। তো একটু ইয়েও নিলাম, 1 বছর রজনীগন্ধার স্টিকও নিয়ে নিলাম, মানে 12খানা, প্লাস কিছু মালা। তারপরে গেলাম হচ্ছে সুরভি চায়ের দোকানটাতে। আমার শ্বশুরমশাইয়ের জন্য চা পাতাটা কেনা হলো, আর ওটা কালকে দেবে, যেটা এক্ষুনি আপনাদের বললাম। তো তারপর নিলাম একটা রিক্সা নিয়ে তারপরে বাড়ি যাব। ইতিমধ্যে নিজের মুখটাকে মাঝে মাঝে দেখছি, ভালো লাগে আজকাল নিজের মুখটা দেখতে। আসলে যখন পরিশ্রম সেটা কিছুটা হলেও বোঝা যায়, তখন একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশন হয়, এটা তো অনস্বীকার্য। যদিও এখন যে ফেসটা দেখছেন এটাও কিন্তু আমার কাঙ্ক্ষিত ফেস নয়, এর থেকে আরও অনেক কম, সেটা আমি চাই আর কি। যাই হোক, বাড়িতে এলাম, তারপর মায়ের গলায় মালা দিয়ে দিলাম, কি আর বলবো। বৃহস্পতিবার, একটু পরে যাব পুজো করতে। এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, শুয়েছিলাম, তারপর পুজো করব। তারপরে ওই যেটা আগের দিনে আমি বলেছিলাম আপনাদেরকে, যে সেটাই আর কি, আজকে নতুন প্রদীপ নিয়ে তারপরে ওটা সন্ধেবাতির সময় করতে হবে, কিন্তু তৈরি একটু আগে করে রাখা ভালো। আর যে কোনো, আমি তো মাটির প্রদীপে করি, ওটা কিন্তু মাটির প্রদীপেই করতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই। কিন্তু অন্য যে কোনো কিছুতে করুন, সেটা তো তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ হবেই, তাই না? মাটির প্রদীপ যখন ফেলে দেওয়া যায়, তো যে পাত্রে করা হবে সারা সপ্তাহ ধরে ওই একটা পাত্রেই করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে মাটির প্রদীপ একটু জলে ভিজিয়ে নিতে হয়, তা নইলে কি হয়, ভীষণ কর্পূরের পোড়ানো তো প্রচণ্ড তাপ হয়, তাতে অনেক সময় ফেটে যেতে পারে। যদি ইয়ে হয়, যদিও ওগুলো আগুনে পোড়ানোই থাকে, কিন্তু তাও একটু জলে ভিজিয়ে নিলে জিনিসটা আরেকটু বেশি পোক্ত হয়। তো ওই মিনিট 15-20 জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে সন্ধেবেলাতে কর্পূর দিয়ে ধরাবো। আমি যেটা আগের দিনে বলেছিলাম সেটা হচ্ছে কর্পূর সাথে একটা করে 1 দানা করে লবঙ্গ। সেটা কিন্তু প্রত্যেক দিন দিয়েই, যেরকম আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দিই, সেরকম এরকম করে হাতে করে নিয়ে বা কোনো একটা জায়গাতে নিয়ে এরকম করে কর্পূরটাকে সারা বাড়িতে দিয়ে তারপর ঠাকুরের সামনে আবার রেখে দিতে হবে। ওইটাই সারা সপ্তাহ ধরে করে, যেদিনকে সন্তানের জন্মবার সেদিনকেও প্রথমে ওটা করে নিতে হবে সারা বাড়িতে ঘুরে। তারপরে বাড়ি ঘুরে যখন কর্পূরটা একটু শেষের পথে হয়ে যাবে, তখন আবার বারান্দায় গিয়ে আর 1 দানা ওই কর্পূর আর একটা লং দিয়ে আবার পোড়াতে হবে, পুড়িয়ে তারপর ওটাকে জাস্ট এরকম করে ফেলে দিতে হবে। একজন দেখছি লিখছেন যে সেটা কি জলে বিসর্জন দিয়ে দেওয়া যাবে কি না। জলে দিয়ে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাকে বলেছিল ওটা ফেলে দিস তাহলেই হবে এটা। আর ও কিন্তু এগুলোতে প্রফেশনাল নয়। হ্যাঁ, অনেকে ফোন নাম্বার চাইছেন না, এগুলো প্রফেশনাল নয়। ওর আমি ফোন করেছিলাম ওকে, মানে এটা ফোন নাম্বার দেওয়া যায় কিনা জিজ্ঞাসা করেছিলাম। ও বললো না, এটা আমার পেশা না, পেশা সম্পূর্ণ আলাদা। ও একটা সরকারি চাকরি করে, হ্যাঁ, কিন্তু ও এইসব ব্যাপারে ওর আলাদা লেভেলের পড়াশুনো উপলব্ধি, এবং ও একটা মেয়ে হয়ে এমন এমন সমস্ত কাজ করছে। হ্যাঁ, এটা অনেকেই বলতে পারেন যারা নারীবাদী, মেয়ে হয়ে আবার আলাদা কি। হ্যাঁ, মেয়ে হয়ে শ্মশানে যাওয়া, পঞ্চমুণ্ডির আসনে বসা, এই জিনিসগুলো খুব সাধারণ মানুষের কাজ নয়। এগুলো করতে যে পরিমাণ জিগরা দরকার হয় সেটা সবার থাকে না। তা সেই আর কি, ওগুলো ও করেছে। এবং পঞ্চমুণ্ডির আসনে থেকে ওর এমন এমন কিছু, সব সাধনা করেনি, কিন্তু বলেছে ওটাও মানে করার খুব ইচ্ছা। কোন দিন হয়তো করে ফেলবে মানে জানি না, কিন্তু যাই হোক অনেক কিছুই করেছে যেটা হয়তো বা সাধারণের পক্ষে সম্ভব নয়। তো ও যখন বলেছে এটা, যেটা ঝিনুক কর, এবং জানেন তো ও কিন্তু আমাকে টুপুরের পরীক্ষা যখন চলছিল, তখন যে পরীক্ষা যেমন হবে ও কিন্তু আগে আগে বলে দিত, আজকে এই পরীক্ষাটা কিন্তু ওর মন মতো হবে না। তারপর রেজাল্টের আগেও বলেছিল যে রেজাল্ট কিন্তু অতটা মন মতো হবে না, কিন্তু জেনে রাখবি যা হবে সেটা ভীষণ ভালো হবে, মানে সুদূর প্রসারী প্রভাব হিসেবে টুপুরের জন্য খুব ভালো হবে। তো যার ফলে সেটাই আমার মাথায় তখন ঘুরছিল যে রেজাল্ট হয়তো তোমার মন মতো হয়নি, কিন্তু স্বর্ণমাসী বলে দিয়েছে এই রেজাল্টটা তোমার সুদূর প্রসারী প্রভাবের জন্য অনেক ভালো হবে। সত্যিই তাই হয়েছে, সত্যি আমি সেটা বুঝতে পারি। তো যাই হোক, আপাতত চলুন তাহলে এবার পুজোটা করে নিই, সেটাই আসল কাজ। তারপরেতে আসবো ওই সন্ধেবাতি, যদি ততক্ষণে টাইম হয়ে যায়, বা একটু আগেই হয়তো আজকে দিয়ে দেবো, জিমে তাড়াতাড়ি যেতে হবে। তারপর টুপুরকে কে নিয়ে আসবে টিউশন থেকে বুঝতে পারছি না, বোম্বাদাই হয়তো বা যেতে পারে, বা না যদি যায় তাহলে আমাকে যেতে হবে, এই আর কি। তো কাজগুলো গুটিয়ে নিই তাড়াতাড়ি। আমাদের এইখানটাতে, এই মন্দিরটাতে একটা খ্যাপাটে টাইপের লোক এসেছে, গেরুয়া রঙের জামা কাপড় পরে, ময়লা পোশাক। তো সবাই আমরা নিজেদের মধ্যে ফ্ল্যাটের সবাই, তাছাড়া আমরাও একটু আলোচনা করছি, সাধারণত এদের একটু অপরাধ প্রবণতা থাকে, তা এই ব্যাপারটা একটু সাবধানে থাকতে হবে। কারণ এইসব মানুষেদের ওই জিনিসটা থাকতেও পারে আর কি, চিনি না যেহেতু। আজকে যখন থেকে পুজো করছি তখন থেকে প্রায় 2.5 ঘন্টা ধরে, মানে পুজো করছি তখন থেকে, পুজো তো 2.5 ঘন্টা ধরে করে নিই,
কিন্তু শুরু করেছি, তারপর শেষ করেছি, এটা ওটা সেটা কত কিছু করলাম। সেই যে 2.5-3 ঘন্টা ধরে লোকটা যে গান গাইছে বন্ধুরা, মানে দরদ গান। আমরা এতদিন ভেবেছিলাম লোকটা তো অবাঙালি, না লোকটা বাঙালি। কি অপূর্ব লোকগীতিগুলো গাইছে, একটার পর একটা, কত গান জানে। যে গান গাইছে সেটা কিন্তু পুরো পুরো গাইছে। যে ব্লগ করবো এতক্ষণ সেটাও মনে ছিল না, এখন আবার বন্ধ হয়ে গেলে এখন আমার মনে হলো একটু ব্লগ করি। আসল সময় আমার আসল জিনিস মনে পড়ে না। মন্দিরে বসে আছে আর এক্ষুনি গাইছিল ওই আনন্দ আশ্রমে একটা গান গাইছে, শোনা যাবে কি? এত শোনা যাচ্ছে? একটু বোধহয় শোনা গেল। এখানে খুব একটা ভালো শোনা যাবে না, ওখানে গিয়ে শুনতে হবে ভালো করে। কিন্তু এখন আমার জিমে যাওয়ার সময় হয়ে গেছে, সুতরাং এখন আর ওখানে যাওয়া যাবে না। চলুন একটু খবর দিতে হবে, যারা মোটামুটি একটু গান বাজনা করে তাদের অনেকেই তো আছে, অর্ধেক সুর লাগে না তাদের, মানে হাব ভাব দেখলে কি বলবেন। হ্যাঁ মানে অনেক আছে, অনেক আছে, বাপরে বাপ। এখানে এই একটা লোক এত সুন্দর নিখুঁত সুরে দরদে ভর্তি, সেই রকম একজন মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে গান গেয়ে যাচ্ছে। এই লালন ফকির বলুন, এই বিভিন্ন সাই সন্তরা বোধহয় এই ধরনের মানুষের জন্যই গান লিখেছেন। আমাদের মতো ওই শহুরে কালচারে বড় হওয়া সুটেড বুটেড মানুষদের জন্য এইসব গান নয়, কারণ ওই দরদ আমরা আনতে পারবো না। মানে যে আমাদের মীনা মাসিটা যেমন ধরুন, এত দরদের গান, এত সুন্দর গলা, আর গান করে না, কারণ ওকে নিয়ে খুব ট্রোল হয়েছে জানেন তো বন্ধুরা। এটা একটা ভীষণ মুশকিল যে আমি যে যাবো, আমার একটা মাথায় কাজ করছিল কিন্তু, যে আবার মীনা মাসির মতো অভিজ্ঞতা হবে। ভদ্রমহিলা আমার চ্যানেলে গান গাইতো, স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকেই বলেছিল গাইতেন, মনের আনন্দে গান করেন এখনো। খালি একটাই অনুরোধ, বৌদি আমার গান আর তুলো না। নিজে থেকেই একদিন বলেছিল, বৌদি আমার খুব গান গাইতে ভালোবাসো, তুমি তো ভিডিও করো, আমার একদিন ভিডিও করো। করেছিলাম, তারপরে ওই ভিডিও সোজার নেই আর কি, খারাপ লাগে আর কি। যা বাবা, ঠিক আছে আপাতত চলো, এসব কথাটা শেষ নেই। আজকেও তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমি কিন্তু ছাতা নিতে ভুলে গেছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মেয়ে কখন আসবে সেই জন্য। যাই হোক মেয়ে এলো, তারপর সেই যে টোটোতে ওরা এলো সেই টোটোতে করেই আমি আবার জিমে গেলাম। আজকে আমার ব্যায়ামের প্যাটার্নটা কিছুটা চেঞ্জ করে দিয়েছে, যার ফলে আজকে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ঠিক আছে, একটু কষ্ট না দিলে রোগা হব কী করে, তাই না? যাই হোক, জিমেতে যথারীতি প্রচণ্ড ভিড় ছিল, যার ফলে ব্লগ হয়নি। এখন এই মুহূর্তে জিম থেকে বেরিয়ে গেছি। আজকে আমার এক্সারসাইজের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, নতুন অনেক কিছুই ইন্ট্রোডিউস করিয়েছে আজকে আর কি। সেগুলো বুঝতে আমার একটু সময় লাগছিল, তারপরে পশ্চাটা ঠিক হচ্ছিল না, সেসবগুলো করে সময়টা অনেক বেশি লেগেছে, যার ফলে কার্ডিওটা প্রত্যেক দিন কম্পালসারি, কিন্তু চেস্টটা ব্যাক করা একদিনে হয় না। আজকে আমরা তো ব্যাক এক্সারসাইজ করেছি, আর চেস্ট অন্যদিন হবে, মানে কালকে চেস্ট করেছিলাম, আজকে ব্যাক করলাম। ওই ব্যাকেই নতুন কিছু ইন্ট্রোডিউস করলো, প্লাস কিছু যোগা দিল আজকে, সেগুলো সব করে টোরে আমার কার্ডিওটার তুলনায় অনেকটা কম হয়েছে, যার ফলে জিমের পরে আমি হেঁটে বাড়ি যেতে পারি না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আজকে ট্রেডমিলের সময়টা খুব কম ছিল, যার ফলে হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। একদমই ভালো লাগছে না হাঁটতে, মনে হচ্ছে রিক্সা নিই বা টোটো নিই, এখনও মনে হচ্ছে, কিন্তু নেব না। এই চলে এলাম, কতটুকু আর সময়। আর আমি ঘুরপথে এসেছি, হাতিমোড় হয়ে এরকমভাবে ঘুরে তবে এসেছি, যাতে হাঁটাটা একটু বেশি হয় আর কি। আর একটা কথা, যে ওই খ্যাপাটার কথা বলছিলাম যে সুন্দর গান করে, আজকেও গান বাজনা করেছে, করে তল্পি তল্পা গুটিয়ে ফুটুস বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলাম গান করছিল, কোথায় গেল? মন্দির অন্ধকার তো, বে দুটো তো ওরা আর কি, মানে ওই আশপাশে যে ছেলেগুলো থাকে তারা বলছে বৌদি গান করলো নিয়ে কোথায় একটা চলে গেল, মানে ওই রকমই খ্যাপা এবং ভ্রাম্যমান লোক। আবার যদি আসে ভাবছি ভিডিও করে ফেলবো, কে কী বলে অত পরোয়া না করে। মীনা মাসি সংসারী মানুষ, এ তো আর তা নয়, একে দেখানো যেতেই পারে। যে তিনি ঘুমিয়ে পড়েছেন, আমারও সব কাজ হয়ে গেছে, এবং এই যে এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে জোয়ান ফোটানো জল, নিচে জোয়ানটা রয়েছে, তো এটা চায়ের মতো করে ওই চুমুকে চুমুকে খেতে হবে, সেটা খাই, তারপর আসছি আপনাদের সঙ্গে। ঠিক আছে, সব কিছু খাওয়া, এবং এখন ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। আমার এখন অত্যন্ত টায়ার্ড লাগছে,
আমার গায়ে আজকে একটু ব্যথা হবে, সকালবেলা উঠে কালকে একটু ঝামেলা হবে সেটা বুঝতে পেরেছি, কিন্তু জিম বন্ধ করা যাবে না। যত জিমে যাব তত ব্যথা সারবে। আমার এমনিতে হাতেও যন্ত্রণা আছে, কিন্তু কালকে মানে যাই হোক সেটা, কিন্তু তাও জিম যদি এখন বন্ধ করে দিই, মানে ব্যথার জন্য যেতে না পারি, তাহলে ব্যথাটা অনেক বেশি দীর্ঘায়িত হবে। জিমে গেলে ব্যথাটা কমে যাবে। তো কাজেই এটা তৈরি আছি আমি যে আজকে একটু ঝামেলা হতে পারে। তো ঠিক আছে, কি আর করা যাবে। চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি সম্ভব হয় শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলের একটু রিচ বাড়বে। এবং আমি এর মধ্যেই একদিন লাইভে আসবো, দেখি হয়তো বা কালকেও আসতে পারি, তবে যখনই আসবো তার অন্তত 12 ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো অবশ্যই। তো ঠিক আছে, তো লাইভে যদি আসি তাহলে থাকবেন বন্ধুরা, সবাই ভালো লাগবে আমার। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার, আবার বলছি, ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। দেখা।